একটি অভাবী তরুণ কর্মসন্ধানে পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই যাচ্ছিল। ট্রেনে তার সাথে দেখা হল চা বাগানের কোটিপতি বিধবার। সেই মহিলা তাকে নিজের আসনে কোলে শুইয়ে নিলেন, আর পরের ঘটনাগুলো কেউ ভাবতে পারেনি। আমি তোমাদের এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেখানে একজন নিরুপায় যুবক রোজগারের আশায় মুম্বাই যাচ্ছিল। রাস্তায় তার সাক্ষাৎ হল একজন প্রভাবশালী বিধবা নারীর। ওই নারী তাকে নিজের আসনে কোলে শুইয়ে নিলেন, এবং তারপর যা ঘটল তা মানুষের বিশ্বাসকে নাড়া দিল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেপ্টেম্বর মাস। বর্ধমান স্টেশনে সন্ধে ৬টা বাজছিল। হালকা বৃষ্টি শুরু হয়েছিল। ৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড়ের কোলাহল, চায়ের দোকানদারদের চেঁচামেচি, কুলির ছোটাছুটি আর দূর থেকে আসা ইঞ্জিনের শব্দ। ওই বিশৃঙ্খলার মাঝে একটা যুবক দ্রুত পা চালাচ্ছিল। নাম সুজন দাস, বয়স ২৩, গরণ রোগা, চোখে একটা অপূর্ব ঔজ্জ্বল্য, কিন্তু মুখখানা ক্লান্তিতে ভরা। সে একটা পুরনো গেঞ্জি পরেছিল, যেটা একসময় নীল রঙের ছিল, এখন বিবর্ণ হয়ে গেছে। স্যান্ডেল ভাঙা, পায়ের আঙুলগুলো বাইরে বেরিয়ে আছে। হাতে একটা ছোট ব্যাগ ছিল, যেখানে ২ জোড়া পোশাক আর কিছু কাগজপত্র ছিল, আর পকেটে মাত্র ৪০০ টাকা। সুজন মন্তেশ্বর গ্রামের ছেলে, বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। স্নাতক পাশ করেছে, কিন্তু কাজ জুটল না। মামের জমি ঋণে বন্ধক রয়েছে। মা অসুস্থ, কিডনির সমস্যা। ডাক্তার বলেছেন ট্রান্সপ্লান্ট লাগবে, খরচ ২ লক্ষ টাকা। ২ লক্ষ টাকা সুজনের পুরো জীবনে এত টাকা দেখেনি। সে শুনেছিল মুম্বাইতে কাজ পাওয়া যায়, কোনো ফ্যাক্টরি, কোনো দোকান, কোনো হোটেল, যাই হোক, শুধু আয় করতে হবে, মায়ের চিকিৎসা করাতে হবে। এই আশায় সে আজ ভোর ৫টায় বাড়ি থেকে বেরিয়েছিল। মা তাকে লুচি গুঁজে দিয়েছিলেন আর মাথায় হাত রেখে বলেছিলেন, যাও বাবা, মায়ের আশীর্বাদ সব সময় তোমার সাথে। সুজন প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে পকেট টেপল। টিকিট ছিল ২য় শ্রেণীর, ৩০০ টাকার, মুম্বাই পর্যন্ত। কিন্তু তার ধারণা ছিল না যে ২য় শ্রেণীর কামরায় ওঠা এতটা কঠিন। বর্ধমান থেকে মুম্বাইগামী মেলের ২য় শ্রেণীর কামরার বাইরে এত ভিড় যে দাঁড়ানোর জায়গা নেই। মানুষ ঝুলছে, ঠেলাঠেলি করছে। সুজন চেষ্টা করল, কিন্তু ভেতরে ঢুকতে পারল না। তখনই ট্রেন বাঁশি বাজাল, চাকা ঘুরতে শুরু করল। সুজনের উৎকণ্ঠা বাড়ল। এই ট্রেন চলে গেলে পরেরটা কাল সকালে, আর ততক্ষণ স্টেশনে না খেয়ে আশ্রয়হীন অবস্থায় কাটাতে হবে। সে দৌড়াতে দৌড়াতে অন্য কামরাগুলো খতিয়ে দেখল। স্লিপার ছিল, কিন্তু সেখানেও ভিড়। তারপর সামনে এসি কোচ, সেখানে তুলনামূলকভাবে কম মানুষ। সুজন জানত যে রিজার্ভেশন ছাড়া এসি কোচে ওঠা নিষেধ, কিন্তু বাধ্য হয়ে সে একটা দরজার হ্যান্ডেল ধরে নিজেকে টেনে তুলল। ট্রেনের গতি বাড়ছিল। সুজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা তার জানা ছিল না। এসি ২ টায়ার কোচের দরজা বন্ধ ছিল। সুজন বাইরের গ্যালারিতে দাঁড়িয়েছিল, যেখানে দ্রুত বাতাস বইছিল। বৃষ্টির ফোঁটা তার গায়ে লাগছিল। সে কাঁপছিল, ঠান্ডায় নয়, ভয়ে। তখনই কোচের দরজা ভেতর থেকে খুলল। একজন ইউনিফর্ম পরা লোক বেরিয়ে এলো। তার নেমপ্লেটে লেখা ছিল প্রণব দাস, টিকিট পরীক্ষক। তুমি কে? এখানে কি করছো? টিটির গলা কঠোর ছিল। সুজন হাত জোড় করল। হ্যাঁ দাদা, ২য় শ্রেণীতে জায়গা পাইনি, শুধু পরের স্টেশন পর্যন্ত, প্লিজ। টিকিট দেখাও। সুজন পকেট থেকে মোড়ানো টিকিট বের করল। টিটি দেখল আর ভ্রু কুঁচকে গেল। এটা ২য় শ্রেণীর টিকিট, এসি কোচে ওঠা যাবে না, নেমে যাও। দাদা প্লিজ, একবার মুম্বাই যেতে হবে, মা অসুস্থ, কাজ খুঁজতে হবে। এসব গল্প, জরিমানা দাও, না হলে পরের স্টেশনে নেমে যাও। সুজনের চোখে জল এলো। পকেটে ৪০০ টাকা ছিল। জরিমানা দিলে মুম্বাই পৌঁছে সে কি করবে? একদিনের খাবারও জোগাবে না। তখনই হঠাৎ, একটু দাঁড়াও। ভেতর থেকে আওয়াজ এলো, একজন নারীর কণ্ঠ, গম্ভীর কিন্তু দুর্বল, যেন তেজ জ্বরে কাবু। টিটি আর সুজন দুজনেই পেছন ফিরল। এসি কোচের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসছিলেন। বয়স প্রায় ৪৮, মুখ ক্লান্ত, কিন্তু তাতে এক অপূর্ব মহিমা ছিল। চোখ লাল, কপালে ঘামের ছিটা। তিনি কালো রঙের দামি শাড়ি পরেছিলেন, হাতে সোনার বালা, গলায় মুক্তোর হার। একে ছেড়ে দাও, এ আমার লোক। টিটি অবাক হয়ে তাকাল। ম্যাডাম, এর কাছে এসির টিকিট নেই। আমি বলছি এ আমার লোক, এর দায়িত্ব আমার। মহিলার গলায় এক অদ্ভুত জেদ ছিল। টিটি কিছু ভেবে মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। সুজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর হাত জোড় করে ওই মহিলার দিকে তাকাল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
মহিলা তাকে গভীরভাবে দেখলেন। তিনি সুজনের মধ্যে এমন কিছু দেখতে পেলেন যা বাকিরা দেখতে পায়নি। তিনি কিছু বললেন না, শুধু একটু হেসে ধীরে ধীরে ভেতরে নিজের আসনের দিকে ফিরে গেলেন। সুজন বাইরেই দাঁড়িয়ে রইল। তার জানা ছিল না ওই মহিলা কে। তার জানা ছিল না যে আগামী কয়েক ঘণ্টায় তার জীবন সম্পূর্ণ বদলে যাবে। আর তার এটাও জানা ছিল না যে ওই মহিলার চোখে যে ভেজা ভাব ছিল সেটা জ্বরের কারণে নয়, সেটা ছিল অন্য কোনো শোকের ছাপ। কিন্তু তার জানা ছিল না যে রাত নামছে। ট্রেন ধানবাদের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এসি কোচের ভেতরে এমন কিছু ঘটতে চলেছিল যা কেউ কল্পনা করতে পারেনি। রাত ৯টা বেজে গেছিল। বর্ধমান মুম্বাই মেল ধানবাদের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। বাইরে অন্ধকার নেমেছিল। বৃষ্টির ফোঁটা জানালার কাছে আঘাত করে গড়িয়ে যাচ্ছিল। এসি 2 টায়ার কোচের ভেতরে শীতল বাতাস বইছিল। মৃদু আলোয় সবকিছু শান্ত লাগছিল। কমলা রায়চৌধুরী তার নিচের বার্থে শুয়েছিলেন। তার শরীর পুড়ছিল। জ্বর ১০৪-এর ওপরে। কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। তিনি একটা দামি ওড়না কাঁধে জড়িয়ে নিয়েছিলেন, কিন্তু শীতটা ভেতর থেকে আসছিল। সেই শীত যেটা কোনো কাপড়ে কাটে না, যেটা হৃদয়ের শূন্যতা থেকে আসে। তার চোখ আধখোলা ছিল, দৃষ্টি সামনের কাছে আটকে ছিল, কিন্তু দেখছিলেন অন্য কিছু। তিনি তার ছেলেকে মনে করছিলেন। ইন্দ্র, বয়স ২১, চোখে জীবনের উজ্জ্বলতা, সব সময় হাসত। কিন্তু ২ বছর আগে একটা বাস দুর্ঘটনা সব কেড়ে নিয়েছিল। সেই রাতে কমলার হৃদয় ভেঙে গিয়েছিল। তারপর থেকে তিনি একা। বিশাল সাম্রাজ্যের মালিক, রায়চৌধুরী টি এস্টেটের কোটি কোটি সম্পদ, কিন্তু আপনজন ছাড়া। স্বামী আগেই মারা গিয়েছিলেন। ছেলের পরে শুধু মামা অরুণ ছিল, কিন্তু তার নজর ছিল শুধু সম্পদের দিকে। আজ তিনি রাঁচিতে একটা ব্যবসায়িক মিটিং থেকে ফিরছিলেন। শরীর খারাপ ছিল, কিন্তু মিটিং পছন্দ করা যায়নি। এখন ট্রেনে একা, অসুস্থ আর ভাঙা। সুজন এখনও গ্যালারিতে দাঁড়িয়েছিল, দরজার কাছে, যেখানে এসি কোচ আর স্লিপার কোচের মাঝখানের রাস্তা। সে দ্বিধায় পড়েছিল। ভেতরে যাবে কি করে? টিকিট ছাড়া, অনুমতি ছাড়া। মানুষ কি ভাববে? কিন্তু বাইরে শীতল বাতাস আর বৃষ্টির ছিটা তাকে কাঁপাচ্ছিল। তখনই কমলা তার বার্থ থেকে মাথা তুললেন। তার দৃষ্টি আবার ওই যুবকের উপর পড়ল। ওই যুবক, যাকে তিনি টিটিই থেকে রক্ষা করেছিলেন, সে এখনও বাইরে দাঁড়িয়ে আছে, গুটিসুটি হয়ে, বুকে হাত জড়ানো, ঠান্ডায় কাঁপছে। কমলা মনোযোগ দিয়ে দেখলেন। আলো কম ছিল, কিন্তু তার মনে হলো কোথায় যেন পরিচিত। ওই রোগা গড়ন, ওই মুখের গঠন, ওই চোখে ভেসে থাকা স্বচ্ছতা। হঠাৎ তার বুক কেঁপে উঠল। ইন্দ্র! তার ঠোঁট থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো। তিনি জানতেন এই ইন্দ্র নয়, কিন্তু তার বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল, এক অদ্ভুত আকর্ষণ, যেন ঈশ্বর কোনো সংকেত পাঠিয়েছেন। সুজন অনুভব করল কেউ তাকে দেখছে। সে ঘুরে ভেতরে উকি দিল। কমলা তাকেই দেখছিলেন। তিনি হালকাভাবে হাত তুলে ইশারা করলেন, ভেতরে এসো। সুজন দ্বিধায় দরজা খুলল। এসির শীতল বাতাস তার মুখে লাগল। সে ধীরে ধীরে ভেতরে এলো। কোচে প্রায় সব বার্থ ভরা। কেউ শুয়ে, কেউ বসে, কেউ ফোনে মুখ গুজে আছে। সুজন অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইল। কোথায় যাবে, কোথায় বসবে? কমলা তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করলেন। যুবকটার পোশাক বিবর্ণ, চুল এলোমেলো, মুখে ক্লান্তি আর ক্ষুধার মিশ্র ছাপ। কিন্তু চোখে চোখে একটা নিরলসতা ছিল, এক সরলতা যা শহরে কদাচিৎ দেখা যায়। সে করিডরে দাঁড়িয়েছিল, হাত জোড়, চোখ নিচু। এদিকে আয়। কমলা নিজের আসনের দিকে ইশারা করলেন। তার গলা জ্বরে ভারী ছিল, কিন্তু স্নেহেপূর্ণ। সুজন সংকোচ নিয়ে তার দিকে তাকাল। জি ম্যাডাম, আমি এখানে দাঁড়িয়েই থাকব। দাঁড়াবে কেন? এদিকে আয়, বস। কমলা তার বার্থে জায়গা করলেন। সুজন চারদিক দেখল। কিছু যাত্রী নিজ নিজ বার্থ থেকে তাদের দেখছিল। একজন বয়স্কা মহিলা ভ্রু কুচকালেন। সামনের বার্থে বসা একজন গাট্টা লোক, যে ম্যাগাজিন পড়ছিল, সে চশমার ওপর দিয়ে সুজনকে মেপে দেখল। সুজনের উদ্বেগ বাড়ল। সে জানত এই কোচে তার থাকাটাই অন্যায়, আর এখন একজন ধনী মহিলার আসনে বসা, মানুষ কি ভাববে? ম্যাডাম, কিন্তু সুজন আসতে বলল। কিছু নয়। কমলা তার কথা কেটে দিলেন। তার গলায় এবার একটু জোর ছিল। তুই ক্লান্ত, ক্ষুধার্ত মনে হচ্ছে, বাইরে ঠান্ডা, এদিকে আয়। সুজন হাত জোর করে আস্তে তার বার্থের কোণায় বসে পড়ল।
সে একেবারে কোনায় বসার চেষ্টা করল, যাতে বেশি জায়গা না নেয়। তার শরীর শক্ত হয়ে অস্বস্তিতে ছিল। কমলা তাকে দেখলেন এবং একটা গভীর নিঃশ্বাস ফেললেন। তোর নাম কি? জি, সুজন। সুজন, কোথায় যাচ্ছিস? মুম্বাই ম্যাডাম, কাজের সন্ধানে। বাড়িতে কে আছে? মা আছেন, অসুস্থ থাকেন, কিডনির সমস্যা, ট্রান্সপ্ল্যান্ট লাগবে, 2 লক্ষ টাকা লাগবে। সুজনের চোখ ভিজে গেল। কমলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন। এই যুবকটার কাঁধে কতটা বোঝা, মায়ের অসুস্থতা, দারিদ্র্য, বেকারত্ব, আর তবুও সে ভাঙেনি। তোর বাবা? কমলা জিজ্ঞেস করলেন। নেই, 6 বছর হয়ে গেছে, ব্রেন স্ট্রোক। কমলা চোখ বন্ধ করলেন। তার নিজের বেদনা তাজা হয়ে উঠল। একদিকে এই যুবক, যে বাবা হারিয়েছে, মা অসুস্থ, নিজে বেকার, আর অন্যদিকে তিনি নিজে, কোটিপতি, কিন্তু ছেলে হারানো, একেবারে একা। দুজনের যন্ত্রণা আলাদা ছিল, কিন্তু ব্যথা একই। তখনই সামনের বার্থ থেকে আওয়াজ এলো। ওই গাট্টা লোকটা ম্যাগাজিন সরিয়ে বলল, ম্যাডাম, মাফ করবেন, কিন্তু আপনি এই ছেলেকে নিজের আসনে কেন বসাচ্ছেন? এটা এসি কোচ, এর কাছে টিকিট নেই। টিটিই দেখলে আপনারও অসুবিধা হতে পারে। কমলার চোখ খুলল। তিনি ওই লোকটার দিকে তাকালেন। সে ছিল সঞ্জয়, বয়স প্রায় 50, মোটা শরীর, মুখে এক ধরনের কৃত্রিম বিনয়, নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। আমার অসুবিধার চিন্তা নেই, কমলা রুক্ষভাবে বললেন। এ আমার অতিথি। অতিথি? সঞ্জয় হালকা হাসল। একজন অজানা ছেলে টিকিট ছাড়া আপনার অতিথি? মানুষ নানা কথা বলবে ম্যাডাম, আপনি একা মহিলা, এ একটা জোয়ান ছেলে, বুঝতেই পারছেন। কোচে নীরবতা এলো। আরও কিছু যাত্রী উঠে দেখতে শুরু করল। সুজনের মনে হল যেন তার শ্বাস বন্ধ হয়ে গেল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। ম্যাডাম, আমি চলে যাচ্ছি, আপনাকে কষ্ট দেব না। কিন্তু কমলা হঠাৎ তার কবজি ধরলেন। তার পকড় আলগা ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তিনি সঞ্জয়ের দিকে তাকিয়ে বললেন, যা বলার আমাকে বলো, এই ছেলেকে নিয়ে কথা বলো না। আমি একে বসতে বলেছি। কারো আপত্তি থাকলে টিটিইকে ডাকো। আর হ্যাঁ, আমি কোনো অসহায় বিধবা নই। আমি কমলা রায়চৌধুরী, রায়চৌধুরী টি এস্টেটের মালিক। এখন আপনি আপনার ম্যাগাজিন পড়ুন। সঞ্জয়ের মুখে এক অদ্ভুত অস্থিরতা দেখা গেল। মনে হল কমলার নাম শুনে সে চমকে গেল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। ও, রায়চৌধুরী, মাফ করুন ম্যাডাম, আমি জানতাম না। সে হাত জোড় করল। আরে, আপনার তো সারা দেশে বাগান, আপনি তো অনেক বড় মানুষ, মাফ করুন, আমার ভুল হয়ে গেছে। তার কণ্ঠ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। নম্রতার মিথ্যে আবরণ চড়ে গিয়েছিল, কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। তাতে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি, যেন কোনো শিকারী তার শিকার চিনতে পেরেছে। সুজন অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে এখনও জানত না যে মহিলা তাকে রক্ষা করেছেন তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং কোটিপতি কমলা রায়চৌধুরী। তার বুক জোরে কাঁপল। সে একজন কোটিপতির আসনে বসেছিল, এমন একজন মহিলার আসনে যিনি সারা দেশে পরিচিত। কমলা সুজনের কবজি ছেড়ে আসতে বললেন, বস, কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই। সুজন ধীরে ধীরে আবার বসে পড়ল। সঞ্জয় একবার আবার সুজনকে মনোযোগ দিয়ে দেখল, তারপর ম্যাগাজিনে মুখ লুকিয়ে নিল। কিন্তু তার দৃষ্টি বারবার কমলা আর সুজনের দিকে যাচ্ছিল। কোচে হলচল শান্ত হল। বয়স্কা মহিলা এখন সুজনকে সহানুভূতি নিয়ে দেখলেন। বাকি যাত্রীরাও কমলার নাম শুনে চুপ হয়ে গেল। সুজন কমলার দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতার জল ছিল। কিন্তু কমলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং তারপর এমন কিছু বললেন যার আশা সুজন করেনি। জানিস সুজন, তুই দেখতে একদম আমার ছেলে ইন্দ্রের মতো। তার চোখও ছিল এমন, তার স্বচ্ছতাও ছিল এমনই। সুজন কিছু বলল না। কমলার গলা কাঁপছিল। 2 বছর হয়ে গেল তার চলে যাওয়ার। কমলা চোখ বন্ধ করলেন। তাকে প্রতিদিন স্মরণ করি। আজ যখন তোকে দেখলাম, মনে হলো ঈশ্বর আমাকে কিছুটা সান্ত্বনা পাঠিয়েছেন। সুজনের গলা ভারী হল। তার মায়ের কথা মনে পড়ল, অসুস্থ, একা, ছেলের অপেক্ষায়। আর সামনে বসা এই মহিলা, কোটিপতি, কিন্তু ছেলের স্মৃতিতে ততটাই ভাঙা যতটা তার নিজের মা। ম্যাডাম, সুজন হাত জোড় করে বলল, আমি আপনার ছেলের মতো হতে পারব না, কিন্তু এই যাত্রায় যদি কোনো সাহায্য দরকার হয়, আমি আছি। কমলা চোখ খুললেন এবং তার দিকে তাকালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুজনের মাথায় হাত রাখলেন এবং আস্তে বললেন,
শুধু এটুকুই যথেষ্ট বাবা, শুধু এটুকুই যথেষ্ট। সুজন অনুভব করল তার মাথায় রাখা সেই হাত কতটা উষ্ণ, জ্বরে নয়, মায়ায়। কিন্তু তার জানা ছিল না যে সামনে বসা সঞ্জয় তার মোবাইলে একটি মেসেজ টাইপ করছিল। মেসেজটি ছিল, দাদা, কমলা রায়চৌধুরী আমার বগিতে আছেন, একা, আর একটা ছেলে সাথে আছে। কি করতে হবে? উত্তর এলো, যে কাজ ঠিক হয়েছিল সেটাই করো, সুযোগ হারিও না। সঞ্জয় মুচকি হেসে ফোন রাখল। তার আঙুল কাঁপছিল। আর কমলা এখনও সুজনের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বসেছিলেন। বাইরে বৃষ্টি জোরে পড়ছিল। ট্রেন অন্ধকারে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছিল। রাত 9:30 বেজে গেছিল। ট্রেন ধানবাদ স্টেশন পার করে এখন নাগপুরের দিকে ছুটছিল। বাইরে ঘন অন্ধকার। বৃষ্টি থেমে গেছিল, কিন্তু জানালায় জলের ফোঁটা এখনও গড়িয়ে যাচ্ছিল। এসি কোচের শীতল বাতাসে এক ধরনের নিস্তব্ধতা ভাসছিল। সুজন তার বার্থের কোণে চুপচাপ বসেছিল, 2 হাত কোলে জোড়া, চোখ নিচু। কমলা যখন থেকে তার মাথায় হাত রেখেছিলেন তখন থেকে সে কিছু বলেনি। মনের ভেতরে এক ঝড় বইছিল। এই মহিলা তাকে একবার নয়, বারবার রক্ষা করেছিলেন। টিটিই থেকে, সঞ্জয়ের কটূক্তি থেকে, আর এখন একাকিত্ব থেকেও। কিন্তু তার নিজের অবস্থা? পকেটে 400 টাকা, পেটে ক্ষুধার যন্ত্রণা, আর সামনে বসে কোটি টাকার মালিক। সুজনের পেট জোরে গড়গড় করে উঠল, এত জোরে যে কমলা চোখ খুলে ফেললেন। তুই ক্ষুধার্ত? কমলা বললেন। এটা প্রশ্ন ছিল না, বিবৃতি ছিল। না ম্যাডাম, আমি খেয়ে নিয়েছিলাম। সুজন মিথ্যা বলল। কখন খেয়েছিলিস? সুজন চুপ রইল। সত্যি কথা ছিল এই যে সে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় 2টো লুচি খেয়েছিল। সেটাও মা জোর করে খাইয়েছিলেন। তারপর থেকে শুধু স্টেশনের নল থেকে জল পান করেছিল। কমলা তার নীরবতা পড়ে নিলেন। তিনি নিজের ব্যাগের দিকে হাত বাড়িয়ে একটা বড় টিফিন ক্যারিয়ার বের করলেন। ভেতরে খাবার ছিল, রাঁচির একটা হোটেলের তৈরি। তিনি সেই ক্যারিয়ার সুজনের দিকে এগিয়ে দিলেন। এটা নে, খেয়ে নে। সুজন ক্যারিয়ারের দিকে তাকাল, তারপর কমলার দিকে। তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। ক্ষুধা এত তীব্র ছিল যে পেটে জ্বালা হচ্ছিল, কিন্তু মাথায় একটা কথা ঘুরছিল। এসব নেওয়ার অধিকার তার নেই। সে একজন দরিদ্র যুবক যে শুধু একটা অনুগ্রহের কারণে এই কোচে বসে আছে। যদি সে খাবার খেয়ে নেয় তাহলে এই মহিলা কি ভাববেন, যে সে শুধু খাওয়া দাওয়ার জন্য পেছনে লেগে আছে? জি না ম্যাডাম, সুজন হাত নাড়িয়ে প্রত্যাখ্যান করল। কেন? ম্যাডাম, আপনি এমনিতেই আমার ওপর এত অনুগ্রহ করেছেন, টিটিই থেকে বাঁচিয়েছেন, নিজের আসনে বসতে দিয়েছেন। আমি আপনার চোখে ছোট হতে চাই না। সুজনের গলা নিচু কিন্তু দৃঢ়তায় পূর্ণ ছিল। কমলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন। যুবকটার কথায় কোনো ভান ছিল না, আসল সততা ছিল। এটাই সেই জিনিস যা আজকের দুনিয়ায় প্রায় বিলুপ্ত। জানিস বাবা, কমলা টিফিন ক্যারিয়ার নিজের কাছে রাখতে রাখতে বললেন, যখন আমি তরুণী ছিলাম, একদম তোর বয়সী, তখন আমার কাছেও কিছু ছিল না। সুজন মাথা তুলে তাদের দিকে তাকাল। প্রথমবারের মতো তার চোখে কৌতূহল ছিল। হ্যাঁ, কমলা বললেন, আমি শিলিগুড়ির একটা ছোট্ট মহল্লায় বেড়ে উঠেছি। বাবা একটা চা বাগানে মজুর ছিলেন। সারা দিন পরিশ্রম করে সন্ধ্যায় 25 টাকা পেতেন। মা অসুস্থ থাকতেন, ওষুধের পয়সা ছিল না। একদিন মনে মনে ঠিক করলাম কিছু একটা করতে হবে। পড়াশোনা করলাম, চাকরি করলাম, দিন রাত এক করে দিলাম। আমার স্বামী মিললেন, দেবেন রায়চৌধুরী। তিনি আমার পরিশ্রম দেখলেন, আমার পাশে দাঁড়ালেন। আমরা দুজন মিলে একটা ছোট্ট বাগান শুরু করলাম। আজ সেই বাগান দেশের 25টি রাজ্যে আছে। কিন্তু কমলার গলা ভারী হল। কিন্তু আমি আজও সেই দিনগুলো ভুলিনি, যখন দুবেলা ভাত জুটত না, যখন স্টেশনে ঘুমাতাম, যখন লোকজন উঠে যেতে বলতো। আমি জানি ক্ষুধা কি জিনিস বাবা, আর তাই আমি কোনো ক্ষুধার্তকে দেখতে পারি না। সুজনের চোখ ভিজে গেল। সে কোনোদিন ভাবেনি এত বড় মানুষের অতীত এত দারিদ্র্যে ভরা হতে পারে। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। মা কিভাবে বলতেন, ভাগ্য বদলাতে দেরি লাগে না, শুধু সততা ছাড়ো না। তাহলে এবার এই খাবার খাবি, নাকি আমি এটা বাইরে ফেলে দিই? কমলা হালকা হেসে আবার কেরিয়ার এগিয়ে দিলেন। সুজনের মুখ থেকে কোনো জবাব বেরোল না। কমলা কেরিয়ার তার হাতে রেখে দিলেন। শুরু কর। সুজন কাপা হাতে কেরিয়ার খুলল। ভেতরে পরোটা, আলু গরম আর একটু ভাত ছিল। গন্ধ এত সুন্দর ছিল যে তার পেট আবার গড়গড় করে উঠল। সে আস্তে আস্তে খাওয়া শুরু করল। প্রথম কৌরু লুখে দিতেই মনে হলো যেন তার আত্মা পর্যন্ত তৃপ্ত হয়ে গেল। কিন্তু যত সে খেতে লাগল, তার চোখের সামনে একটা ছবি ভেসে উঠতে লাগল। তার মা মন্তেশ্বরের ছোট্ট বাড়িতে পুরনো খাটে শুয়ে আছেন, হাতে জ্বরের উত্তাপ, মুখে যন্ত্রণার রেখা।
তিনি হয়তো দুদিন ধরে ভালো করে খাননি, আর সে এখানে আলু গরম খাচ্ছে। সুজনের হাত থেমে গেল, একটা ফোঁটা চোখ থেকে পরোটার উপর পড়ল। কমলা দেখলেন। কি হলো সুজন? সুজন হাত জোড় করল। ম্যাডাম, মাফ করুন, আমি খেতে পারছি না। কেন? আমার মা, তিনি বাড়িতে অসুস্থ হয়ে শুয়ে আছেন, তার কাছে খাওয়ার কিছু থাকবে না। আমি এসব খাই আর তিনি না খেয়ে থাকেন, এটা ঠিক না। মাফ করুন। কমলার হৃদয় গলে গেল। সেই যুবকটার চোখে যে যন্ত্রণা ছিল, তা শুধু তার নিজের ক্ষুধার নয়, সেটা ছিল তার মায়ের ক্ষুধার। তোর মায়ের জন্য খুব মনে পড়ে? কমলা আস্তে জিজ্ঞেস করলেন। এই প্রশ্ন শুধু কথা ছিল না, এটা ছিল একটা সেতু, যা দুটো ভাঙা হৃদয়কে জুড়ছিল। সুজন মাথা নাড়ল, তার গলা ভিজে গেল। অনেক মনে পড়ে ম্যাডাম। আমার মা আমার জন্যে অনেক কষ্ট সহ্য করেছেন। বাবা চলে যাওয়ার পরে গ্রামের লোকজন তিরস্কার করেছে, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু মা কখনো হার মানেননি। অন্যের বাড়িতে বাসন ধুয়েছেন, জমিতে কাজ করেছেন, রাত রাত জেগেছেন। নিজের জন্যে কখনো কিছু কেনেননি। একটা শাড়ি তিনি গত বছর কিনেছিলেন, সেটাও আমার গ্র্যাজুয়েশনের জন্যে। বলেছিলেন, বাবা পড়াশোনা করুক, শুধু এটুকুই অনেক। আর এখন তিনি অসুস্থ, আর আমি তার জন্যে কিছুই করতে পারছি না। সুজনের গলা ভরে এলো, সে আর বলতে পারল না। কমলা চুপ করে শুনছিলেন। তার চোখ থেকে অশ্রু বইছিল। তার নিজের ছেলেও এমনই ছিল, মাকে অনেক ভালোবাসত। বাইরে গেলে ফোন করে জিজ্ঞেস করত, মা খেয়েছ? আজ সেই গলা নেই। হঠাৎ কমলা সুজনের হাত ধরে ফেললেন। শোন, তোর মা ভালো হয়ে যাবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সুজন তার দিকে তাকাল, চোখে বিশ্বাস আর সন্দেহ দুটোই ছিল। কিন্তু এখন তুই এই খাবার শেষ করবি। আর হ্যাঁ, তুই শুধু নিজের পেট ভরাচ্ছিস না, বরং তোর মায়ের জন্যে শক্তি যোগাচ্ছিস। দুর্বল হয়ে মুম্বাই পৌঁছলে কি করবি? আগে নিজেকে ঠিক রাখ, তবেই মাকে ঠিক রাখতে পারবি। সুজন চোখ মুছল এবং আবার খাওয়া শুরু করল। এবার সে মন দিয়ে খেল। প্রতিটি কৌর মায়ের আশীর্বাদের মতো লাগছিল। কমলা তাকে স্নেহ করে দেখছিলেন। তার জ্বর এখনও তেজ ছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি এক অদ্ভুত প্রশান্তি পেলেন, যেন তার কোলে কোনো আপনজন বসে আছে। কিন্তু সামনের বার্থে বসা সঞ্জয় এসব দেখছিল। তার দৃষ্টি পালাক্রমে কমলা, সুজন এবং কমলার হ্যান্ডব্যাগের ওপর যাচ্ছিল। সে তার ফোনে কিছু টাইপ করে মুচকি হাসল। ট্রেনের গতির সাথে সাথে ষড়যন্ত্রের গতিও বাড়ছিল। রাত 10টা বাজছিল। ট্রেন এখন নাগপুরের কাছে পৌঁছচ্ছিল। এসি কোচের আলো কমানো হয়েছিল। শুধু নীলাভ নাইট ল্যাম্প জ্বলছিল। বেশিরভাগ যাত্রী নিজ নিজ বার্থে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। কেউ চাদর টানছিল, কেউ পাশ ফিরছিল। বাইরের জানালায় দূরে দূরে কোনো গ্রামের আলো জ্বলে উঠত এবং তারপর হারিয়ে যেত। কমলা এখনও তার বার্থে বসেছিলেন। সুজন খাওয়া শেষ করেছিল। টিফিন কেরিয়ার খালি পড়েছিল। সুজন হাত জোর করে কেরিয়ার ফেরত দিয়ে আসতে বলল, অনেক ধন্যবাদ ম্যাডাম, ঈশ্বর আপনার মঙ্গল করুন। কমলা হালকা হাসলেন। তার জ্বর এখনও তেজ ছিল, মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সুজনকে খাওয়াতে পেরে তিনি এক অদ্ভুত প্রশান্তি পেয়েছিলেন। তিনি ক্যারিয়ার ব্যাগে রেখে সুজনের দিকে তাকালেন। এখন তুই একটু বিশ্রাম কর, সকালের মধ্যে মুম্বাই পৌঁছে যাবি। জি ম্যাডাম, আপনিও বিশ্রাম নিন। আপনার তো প্রচণ্ড জ্বর তো কেটে যাবে। কমলা গভীর নিঃশ্বাস ফেললেন। কিন্তু কিছু ব্যথা আছে যেটা ওষুধে সারে না। সুজন চুপ রইল। তার মনে হল কমলা কিছু বলতে চাইছেন, কিন্তু কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কমলা পার্স থেকে একটা ছোট্ট ছবি বের করলেন। ছবিটা পুরনো ছিল, কিনারা ভাঁজ হয়ে গিয়েছিল, কিন্তু যত্ন করে রাখা হয়েছিল। ছবিতে একটা যুবক ছিল, বয়স প্রায় 19 থেকে 21। উজ্জ্বল রং, বড় বড় চোখ, মুখে একটা চঞ্চল হাসি। সাদা রঙের শার্ট পরে আছে এবং হাতে ফুটবল। এ হলো আমার ছেলে ইন্দ্র। কমলার গলা হঠাৎ ভারী হয়ে গেল। সুজন ছবির দিকে তাকাল এবং হঠাৎ তার শ্বাস থমকে গেল। মনে হলো যেন সে নিজের ছবি দেখছে। সেই চোখ, সেই কপাল, সেই নাকে গড়ন। হ্যাঁ, ইন্দ্রের রং উজ্জ্বল আর সুজনের কৃষ্ণবর্ণ, কিন্তু মুখের কাঠামো, চোখের আকার এ যেন একই ছাঁচে তৈরি। ম্যাডাম, এটা তো... সুজনের মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ। কমলা গভীর নিঃশ্বাস নিলেন। যখন প্রথম তোকে দেখলাম মনে হলো আমার ইন্দ্র ফিরে এসেছে। তোর চোখ, তোর মুখ সব মিলে যায়। হয়তো সেজন্যই তোকে থামাতে পারিনি।
সুজন অবাক। সে আবার ছবিটা দেখল। সত্যি, ইন্দ্র আর তার মধ্যে অবিশ্বাস্য মিল, যেন ঈশ্বর আগে থেকেই কোনো সম্পর্ক লেখা রেখেছিলেন। ইন্দ্র আর নেই। কমলার ঠোঁট কাঁপতে লাগল। 2 বছর আগে ফেব্রুয়ারির সেই রাত আমি কখনো ভুলতে পারব না। সুজন আসতে জিজ্ঞেস করল, কি হয়েছিল ম্যাডাম? কমলা চোখ বন্ধ করলেন। তার মুখে ব্যথার রেখা গভীর হল এবং তারপর তিনি বলতে শুরু করলেন। সে বন্ধুদের সাথে দার্জিলিং গিয়েছিল। কলেজের শেষ বছর ছিল। ফোনে বলেছিল, মা এখানে অদ্ভুত মেঘ হচ্ছে, পরের বার তোমাকেও নিয়ে আসব। আমি বলেছিলাম, বাবা ঠান্ডা থেকে সাবধান হও, গরম কাপড় পরো। সে হেসে বলেছিল, মা তুমি বাচ্চাদের মতো কথা বলো। সেটাই ছিল তার সাথে আমার শেষ কথা। কমলার গলা ভাঙতে লাগল। সুজন তার হাত ধরল। সেই রাতে ফেরার পথে তাদের বাস একটা ট্রাকের সাথে সংঘর্ষ হল। 2 বন্ধু ঘটনাস্থলেই মারা গেল। ইন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। ডাক্তার বলল যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আমি যখন পৌঁছলাম সে চলে গেছে। কমলা চোখ খুললেন। অশ্রু বইছিল, কিন্তু গলা এখন স্থির, যেন কেঁদে কেঁদে জলও শুকিয়ে গেছে। সেই মুহূর্তে আমার দুনিয়া থেমে গিয়েছিল সুজন। আমার স্বামী আগেই চলে গিয়েছিলেন। ইন্দ্রই ছিল আমার সবকিছু। তার চলে যাওয়ার পরে আমার কাছে সব আছে, টাকা, বাগান, নাম, কিন্তু আপন বলতে কেউ নেই। সুজনের চোখেও জল এলো। তার মনে হল সামনে বসা এই কোটিপতি মহিলা আসলে তার চেয়েও বেশি দরিদ্র। টাকায় সব কেনা যায়, কিন্তু আপনজন কেনা যায় না। ম্যাডাম, আমি অনেক দুঃখিত, সুজন আসতে বলল। ঈশ্বর আপনাকে শক্তি দিন। কমলা হালকা হাসলেন। শক্তি এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ থাকত যার সাথে কথা বলতে পারতাম, কেউ থাকত যে আমাকে মা বলে ডাকত। তিনি সুজনের মুখের দিকে তাকালেন। নীলাভ আলোয় তাকে আরও ইন্দ্রের মতো লাগছিল। কমলার বুক জোরে কাঁপল। এক অদ্ভুত ইচ্ছা তার বুকে ফুটে উঠল। কি হতো যদি এই যুবকটা, কি হতো যদি সে তার ছেলে হতো? তোর মা অনেক সুখী সুজন, কমলা বললেন। তার ছেলে তাকে অনেক ভালোবাসে। কিন্তু ম্যাডাম, আমি তার জন্য এখনও কিছুই করতে পারিনি। সুজন মাথা নিচু করল। করতে কি হবে বাবা, মায়ের শুধু ছেলের ভালোবাসা চাই। তুই তো আছিস তার পাশে, এটাই তার সবচেয়ে বড় সম্পদ। আমার কাছে সব আছে, কিন্তু আমার ছেলে নেই। ভাব, কে বেশি ধনী, তুই না আমি? সুজন চুপ রইল। সে বুঝতে পারছিল কমলা কি বলতে চাইছেন। সম্পদ শুধু টাকায় মাপা যায় না। সম্পর্কের উষ্ণতা, আপনজনের স্নেহ, এটা সেই সম্পদ যা কোটি টাকায়ও কেনা যায় না। তখনই হঠাৎ কমলার শরীর কাঁপতে লাগল। জ্বর আবার আক্রমণ করেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল। তিনি ওড়না আরও শক্ত করে জড়িয়ে নিলেন, কিন্তু শীতটা ভেতর থেকে আসছিল। ম্যাডাম, আপনার ওষুধ খাওয়া উচিত, সুজন চমকে বলল। ওষুধ ব্যাগে আছে, একটু পরে খাব, কমলা দুর্বল গলায় বললেন। না ম্যাডাম, এখনই নিন, জ্বর অনেক বেশি। সুজন তার ব্যাগ তুলে ওষুধ খুঁজতে চাইল। বস, আমি নিয়ে নেব, কমলা তাকে থামিয়ে দিলেন। কিন্তু তারপর তার দৃষ্টি সুজনের মুখে এসে আটকে গেল। নীলাভ আলোয় সেই মুখ, সেই চোখ, ইন্দ্র। আর তারপর হঠাৎ কমলা এমন কিছু বললেন যা সুজন স্বপ্নেও ভাবেনি। সুজন, আমি কি তোকে আমার কোলে শুইয়ে নিতে পারি? সুজনের হাত থেমে গেল। সে কমলার দিকে তাকাল। তার চোখে কোনো দাবি ছিল না, কোনো আদেশ ছিল না, শুধু ছিল একজন মায়ের আকুলতা। 2 বছর ধরে তার কোল খালি পড়েছিল। 2 বছর ধরে তার হৃদয় চিৎকার করছিল, কেউ তাকে মা বলে ডাকুক, কেউ তার কোলে মাথা রাখুক। আর আজ এই অজানা একটি যুবক, দেখতে একদম ইন্দ্রের মতো, তার সামনে বসে আছে। সুজন চারদিক দেখল। কোচে সবাই ঘুমাচ্ছে। সঞ্জয়ও তার বার্থে পাশ ফিরেছিল, তবে তার চোখ পুরোপুরি বন্ধ ছিল না। বয়স্কা মহিলা নাক ডাকছেন। কোচে শান্তি ছিল। ম্যাডাম, মানুষ কি ভাববে? সুজন দ্বিধায় বলল। মানুষ সবসময় ভাববে বাবা, মানুষের কাজ হল ভাবা। কিন্তু আমি তোকে শুধু এটুকুই জিজ্ঞেস করছি, তুই কি একজন মায়ের এই ছোট্ট অনুনয় রাখবি? আমি তোর কাছে আর কিছু চাইছি না, শুধু একটা রাত, কিছু ঘণ্টা, মনে হোক আমার ছেলে আমার কোলে ঘুমাচ্ছে। কমলার কণ্ঠে এত নির্মলতা ছিল, এত অসহায়ত্ব ছিল, যে সুজনের হৃদয়ে গলে গেল। সে ভাবল, এই মহিলার কাছে কোটি কোটি টাকা আছে, আর আজ অজানা একটি যুবকের কাছে কোলে ঘুমানোর ভিক্ষা চাইছেন। কতটা অদ্ভুত এই দুনিয়া, আর কতটা আসল এই মহিলার স্নেহ। সুজন হাত জোড় করে আস্তে মাথা নাড়ল। জি ম্যাডাম, যেমন আপনার ইচ্ছা। কমলার চোখ ছলছল করে উঠল।
তিনি তার বার্থে একটু জায়গা করে কোল বিছিয়ে দিলেন। সুজন আস্তে আস্তে মাথা নামিয়ে তার কোলে রাখল। প্রথম কয়েক মুহূর্ত অদ্ভুত লাগল। একজন অজানা মহিলার কোল, একটা দামি এসি কোচ, বাইরে অন্ধকার রাত। কিন্তু তারপর কমলা তার হাত তার মাথায় রাখলেন এবং ধীরে ধীরে স্পর্শ করতে লাগলেন। সেই হাত হালকা, উষ্ণ, একদম যেন তার মায়ের হাত। ছোটবেলায় যখনই সে অসুস্থ হতো বা ভয় পেত, মা তার চুল আঁচড়াতেন, আঙুলগুলো ধীরে ধীরে ঘুরত, যেন সব চিন্তা বের করে টেনে নিচ্ছে। কমলাও শান্ত হয়ে গেলেন। তার কোলে একটি যুবকের মাথা, অজানা কিন্তু আপন মনে হচ্ছে। তিনি চোখ বন্ধ করে ধীরে ধীরে সুজনের চুল আঁচড়াতে লাগলেন। প্রতিটি আঙুলের সাথে তিনি 2 বছর পেছনে ফিরে গেলেন। যে দিনগুলো ইন্দ্র অসুস্থ হলে তিনি এভাবেই আঁচড়াতেন। যে রাতগুলো ইন্দ্র পড়াশোনা করতে করতে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। আজ সব কিছুই সেরকমই লাগছিল, শুধু মুখটা একটু আলাদা, কিন্তু অনুভূতিটা একই। কোচে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছিল। রাত 11টা বাজতে চলেছিল। বাইরে অন্ধকার আরও ঘন হয়ে গেল। ট্রেনের ছন্দময় শব্দ পুরো কোচকে এক হালকা তন্দ্রায় নিমজ্জিত করে দিল। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়ল। শুধু মাঝে মাঝে কারোর কাশি বা পাশ ফেলার আভাস আসছিল। সুজনের শ্বাস ধীর হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ছিল। তার চোখ বন্ধ ছিল। মুখে এক নির্মল শান্তি ছিল। কমলা সেই মুখ দেখছিলেন। তার চোখ থেকে অশ্রু বইছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল, এক অদ্ভুত প্রশান্তি। এতদিন পরে। কিন্তু তার জানা ছিল না যে তখনই হঠাৎ পুরো কোচের আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। এসির পাখাও বন্ধ হয়ে গেল। নীরবতা এত গভীর ছিল যে নিজের শ্বাসের শব্দও জোরালো লাগছিল। বিদ্যুৎ গেছে মনে হয়, কেউ বলল। সরকারি ট্রেন, জেনারেটর খারাপ হয়ে গেছে হবে। এখন কি হবে? এসি বন্ধ হয়ে গেছে, গরম লাগবে। কিছু লোক মোবাইলের টর্চ জ্বালাল। আলো এদিক ওদিক ঘুরতে লাগল। অন্ধকারে সবকিছু ভুতুড়ে লাগছিল। সুজনের ঘুম ভেঙে গেল। সে হড়বড় করে উঠতে লাগল। কি হল? ম্যাডাম, কিছু হয়নি বাবা, বিদ্যুৎ গেছে, শুয়ে থাক। কমলা তাকে শান্ত করলেন। কিন্তু তখনই হঠাৎ একটা জোরালো শব্দ এলো, ধাতব শব্দ, যেন কোনো ভারী জিনিস মেঝেতে পড়ল। আর তারপরেই একটা চাপা আর্তনাদ। কে আছে? সঞ্জয়ের কণ্ঠ। তার বার্থের পর্দা থেকে নড়াচড়া শব্দ হল। কি হল? কে পড়ল? অন্য কেউ জিজ্ঞেস করল। মোবাইলের আলো সঞ্জয়ের বার্থের দিকে ঘুরল। সঞ্জয় মেঝেতে কিছু খুঁজছিল। তার হাতে তার মোবাইল, কিন্তু স্ক্রিন ফেটে গিয়েছিল। আমার ফোন পড়ে গেল, হাত থেকে সরে গেছে, সঞ্জয় বিরক্ত হয়ে বলল। আর কেউ আমার সাথে ধাক্কা খেয়েছে? মনে হচ্ছে কেউ অন্ধকারে হাঁটছিল। আরে ভাই, আমরা তো নিজ নিজ আসনে আছি, তোমার কাছে কে গেছে? সামনের আসন থেকে আওয়াজ এলো। সঞ্জয় চারদিক দেখল। অন্ধকারে মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না। পরোয়া নেই, কেউ একটা ছিল, আমাকে ঠেলা লাগল। কমলা সুজনকে কাছে টেনে নিলেন। সুজন, তুই এখানেই থাক, কিছু একটা গণ্ডগোল আছে। সুজন সতর্ক হল। সে অন্ধকারে চোখ বুলাল। তার কিছু একটা অদ্ভুত লাগছিল। সঞ্জয়ের ফোন পড়া, অন্ধকারে কেউ হাঁটছিল, এটা কাকতালীয় হতে পারত, কিন্তু তার মন অন্য কথা বলছিল। তখনই আলো ফিরে এলো। হঠাৎ আলোয় চোখ ঝলসে গেল। পুরো কোচ আবার আলোকিত হল। এসি চলতে লাগল, সব স্বাভাবিক হল। সঞ্জয় তার বার্থে বসেছিল, হাতে ভাঙা মোবাইল। তার মুখে বিরক্তি ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, যেন কোনো সফল শিকারী। কমলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চলো, সব ঠিক হয়ে গেছে, বিদ্যুৎ এসে গেছে। সুজন আবার তার কোলে শুয়ে পড়ল। কমলা আবার তার চুলে হাত বুলাতে লাগলেন। কিন্তু এবার তার হাত একটু কাঁপছিল। তিনি অনুভব করলেন তার আঙুলগুলো কেমন হালকা, যেন কিছু একটা অনুপস্থিত। তিনি নিজের আঙুলের দিকে তাকালেন। নীলাভ আলোয় তার আংটি, তার মুক্তোর আংটি, যেটা তার স্বামী বিবাহের ৩০তম বার্ষিকীতে দিয়েছিলেন ১.৫ কোটি টাকা দাম, সেই আংটি নেই। কমলার রক্ত জমে গেল। তিনি হাত সামনে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন, না, আংটি সেখানে ছিল না। তার দৃষ্টি দ্রুত সুজনের গেঞ্জির পকেটে গেল এবং তার শ্বাস থেমে গেল। পকেটের উঁচু অংশে কিছু একটা চিকচিক করছিল, হালকা আলোয় মুক্তোর ঝলকানি। কমলার রক্ত ঠান্ডা হয়ে গেল। তিনি তার কোলে ঘুমোনো যুবকটার দিকে আবার তাকালেন। এই সেই যুবক যাকে তিনি রক্ষা করেছিলেন, যাকে খাওয়া খাইয়েছিলেন, যাকে নিজের ছেলে ভেবেছিলেন। এটাই কি তার আসল রূপ? তিনি কাঁপা হাতে সুজনের পকেটের দিকে হাত বাড়ালেন, কিন্তু তখনই সুজন পাশ ফিরল এবং কমলার হাত থেমে গেল। রাতের অন্ধকার গভীর হতে লাগল।
ট্রেন ভোপালের দিকে ছুটছিল এবং কমলার হৃদয়ে এক ঝড় উঠতে লাগল। ভোর 5টা বাজছিল, ট্রেন ভোপালের কাছে পৌঁছচ্ছিল। বাইরে একটু আলো হতে শুরু করেছিল। সূর্য এখনও ওঠেনি, কিন্তু রাতের অন্ধকার কমে গিয়েছিল। জানালা দিয়ে ঝাপসা মাঠ দেখা যাচ্ছিল, যেগুলোতে সকালের কুয়াশা জমেছিল। দূরে কোথাও মন্দিরের শঙ্খের শব্দ আসছিল, আর কাছের কোনো গ্রাম থেকে মোরগের ডাক। এসি কোচে এখনও নীরবতা। বেশিরভাগ যাত্রী ঘুমোচ্ছিল। সুজনও কমলার কোলে মাথা রেখে গভীর ঘুমেছিল। সারা রাতের ক্লান্তি, পেটে খাবার আর একজন মায়ের স্নেহের প্রশান্তি সব মিলে তাকে এমন ঘুমে নিয়ে গিয়েছিল যেন সে মাসের পর মাস ঘুমায়নি। তার মুখে শিশুর মতো শান্তি ছিল, ঠোঁটে হালকা হাসি ছিল। হয়তো স্বপ্নে সে তার মায়ের কাছে ছিল, কিন্তু কমলার চোখে ঘুম ছিল না। সারা রাত তিনি ঘুমাতে পারেননি। জ্বর কমে গিয়েছিল, কিন্তু মনের অশান্তি বাড়ছিল। তার দৃষ্টি বারবার সুজনের পকেটে যাচ্ছিল, সেই পকেট যেটাই কিছু একটা চিকচিক করছিল। তিনি রাতে কয়েকবার হাত বাড়াতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবার কিছু একটা আটকে দিয়েছিল। বিশ্বাস আর সন্দেহের মাঝে দুলতে দুলতে কমলা শেষমেশ সিদ্ধান্ত নিলেন, সকাল হলেই এই রাতের পর্দা সরাবেন। এখন সকাল হয়ে গিয়েছিল। কমলা আস্তে সুজনের মাথা তার কোল থেকে তুলে বালিশে রাখলেন। তার হাত কাঁপছিল। গভীর নিঃশ্বাস নিয়ে তিনি তার আংটির আঙুলটা আবার একবার দেখলেন, খালি। তারপর তার দৃষ্টি সুজনের পকেটে গেল। সেই উঁচু অংশ এখনও ছিল। সুজন, ওঠ, কমলা আস্তে বললেন। তার কণ্ঠে রাতের মতো সেই স্নেহ ছিল না। সুজন পাশ ফিরল, গভীর ঘুমে ছিল। সুজন, উঠে যা। এবার গলা একটু তেজ ছিল। সুজনের চোখ খুলল। প্রথম কয়েক মুহূর্তে সে বুঝল না কোথায় আছে। তারপর কমলার মুখ দেখে তৎক্ষণাৎ উঠে বসল। জি ম্যাডাম, কি হলো? আপনি ঠিক আছেন তো? কমলা কোনো জবাব দিলেন না। তার দৃষ্টি সরাসরি সুজনের পকেটে আটকে থাকল। তোর পকেটে কি আছে সুজন? সুজন অবাক হয়ে নিজের পকেটের দিকে তাকাল। সে নিজেও জানত না সেখানে কি আছে। পকেটে হাত ঢুকিয়ে সে যেটা বের করল তা দেখে তার রক্ত জমে গেল। আংটিটা ছিল মুক্তোর, বড় মুক্তোসহ সোনার ব্যান্ডে জড়ানো। সেটা সকালের হালকা আলোয় এমন চিকচিক করছিল যেন চাঁদের একটা টুকরো। সুজন তার জীবনে এত দামি জিনিস কখনো দেখেনি। এটা এটা কি? এটা আমার পকেটে কিভাবে এলো? সুজনের হাত কাঁপতে লাগল। তার গলা আতঙ্কে ভরে গেল। কমলা লম্বা নিঃশ্বাস নিলেন। তার মুখ কঠোর হয়ে গিয়েছিল। ওটা আমার আংটি সুজন, 1.5 কোটি টাকার। আমার স্বামী আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিলেন। আর ওটা তোর পকেটে আছে। এটুকু বলতেই কোচে হইচই শুরু হল। যে যাত্রীরা জেগে গিয়েছিল তারা ঘুরে দেখতে লাগল। পেছনের বয়স্কা মহিলা চশমা লাগালেন। সামনের দম্পতি ফিসফিস করতে লাগল। আর সঞ্জয়ের বার্থের পর্দা একটু সরে গেল। তার চোখই দৃশ্যের আনন্দ নিচ্ছিল। ম্যাডাম, ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি জানি না এটা আমার পকেটে কিভাবে এলো। সত্যি জানি না। সুজন হাত জোড় করল। তার কণ্ঠে সত্যের ব্যথা ছিল, কিন্তু সামনে প্রমাণ ছিল। আংটি তার পকেট থেকে বেরিয়েছিল। তাহলে আংটি কি নিজে নিজে হেঁটে তোর পকেটে এসে গেল? কমলার কণ্ঠ তীক্ষ্ণ হল। আমি তোকে নিজের ছেলে ভেবেছিলাম সুজন, তোকে কোলে শুইয়েছিলাম, আর তুই আমার আংটি চুরি করলি? না ম্যাডাম, ঈশ্বরের শপথ, আমি করিনি। সুজনের চোখ থেকে অশ্রু বইতে লাগল। আপনি আমার উপর এত অনুগ্রহ করেছেন। আমি আপনার জিনিস চুরি করব? আমার মা আমাকে চুরি করতে শেখাননি। বসো। কমলা হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু ক্রোধও ছিল। আমি ভেবেছিলাম তুই আলাদা, কিন্তু তুইও বাকিদের মতোই হলি। আমার টাকা দেখে তোর মন বদলে গেল। এটা শুনতেই সঞ্জয় তার বার্থের পর্দা পুরোপুরি খুলে দিয়ে উঠে দাঁড়াল। বারে, তাহলে এই হলো এই নির্দোষ ছেলের আসল চেহারা? ম্যাডাম, আমি রাতেই আপনাকে বলেছিলাম এই ছেলে ঠিক মনে হচ্ছে না। আপনি আমার কথা শোনেননি। দেখুন এখন 1.5 কোটির আংটি চুরি করেছে। তার গলা এত জোরালো ছিল যে বাকি বার থেকেও লোকজন উঠে দেখতে লাগল। চোর, চোর, কেউ বলল। দেখো তো কি নির্দোষ মুখ, কিন্তু ভেতর থেকে বেরোল চোর। এসি কোচে ঢোকার এটাই ছিল তার পদ্ধতি। আগে দয়া দেখালো, তারপর চুরি। সুজন ভয়ে শিকুড়ে গেল। সে চারদিক দেখল। চারদিক থেকে ঘৃণাপূর্ণ দৃষ্টি তাকে ঘুরে দেখছিল। কিছু ঘণ্টা আগে যে লোকজন তাকে হেসে দেখছিল, আজ তারাই তাকে চোর বলছে। সে কমলার দিকে তাকালো, শেষ আশার মতো। কিন্তু কমলার চোখ থেকেও বিশ্বাস উবে গিয়েছিল। ম্যাডাম, আমার অসুস্থ। আমি তার জন্যে মুম্বাই যাচ্ছি। আমি চোর নই। কেউ আমার পকেটেই আংটি রেখে দিয়েছে। প্লিজ আপনি আমাকে বিশ্বাস করুন।
সুজন কাঁদতে কাঁদতে কমলার পায়ের কাছে নুয়ে পড়ল। কমলা পা সরিয়ে নিলেন। সরে যা আমার কাছ থেকে। সেই দুটো শব্দ সুজনের বুকে বানের মতো বিঁধল। যে মহিলা কিছু ঘণ্টা আগে তাকে কোলে শুইয়েছিলেন, আজ তিনি তাকে ছোঁয়া পর্যন্ত প্রত্যাখ্যান করছেন। তখনই টিটি প্রণব দাসের পোশাক দরজায় দেখা গেল। তিনি সকালের তল্লাশিতে ছিলেন। শোরগোল শুনে দাঁড়ালেন। কি হচ্ছে এখানে? সঞ্জয় তৎক্ষণাৎ এগিয়ে গেল। দাদা, এই ছেলে চোর, ম্যাডামের 1.5 কোটির আংটি চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। টিটি গম্ভীর হয়ে সুজনের দিকে তাকালেন। তুই? কাল রাতে আমি তোকে টিকিট ছাড়া ধরেছিলাম না? ম্যাডাম তোকে বাঁচিয়েছিলেন, আর তুই তারই আংটি চুরি করলি? দাদা, আমি করিনি। ঈশ্বরের শপথ, আমি জানি না এই আংটি কিভাবে আমার পকেটে এলো। সুজন হাত জোর করল। চুপ! টিটি ধমক দিলেন। তোর মতো লোকদের জন্য সৎ ধাত্রীরা কষ্ট পায়। পরের স্টেশনে পুলিশের হাতে তুলে দেব তোকে। পুলিশ? সুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দাদা, পুলিশ ডাকবেন না। আমার মা জানতে পারলে তার হৃদয় ভেঙে যাবে। তিনি সহ্য করতে পারবেন না। এই গল্পের পরবর্তী অংশ যদি আপনারা জানতে চান, তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে জানান। বিষয়টি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি এখনই লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।